নমস্কার। কবি, গল্পকার, ঔপন্যাসিক তথা চলচ্চিত্র নির্মাতা প্রেমেন্দ্র মিত্রের সামনে চড়াই গল্পগ্রন্থের অন্তর্গত নিরুদ্দেশ পাঠ্যাংশের তৃতীয় তথা অন্তিম পর্বে সকলকে স্বাগত জানাই। ইতিপূর্বে দুটি পর্বে আমরা যা দেখেছি, দুটি গল্প আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। এক কথায় বলতে গেলে গল্পের ভেতর গল্প। পত্রিকার ৭টি নিরুদ্দেশের বিজ্ঞাপনকে কেন্দ্র করে শীতের এক দিনে বাদলার মধ্যে দুই বন্ধু গল্পকথক এবং সোমেশের গল্প শুরু হয়েছে। প্রথমে গল্পকথক কল্পনায় বোনা একটি নিরুদ্দেশের গল্প, যেখানে রাত করে বাড়ি ফেরার জন্য পিতার বকুনি খেয়ে বাড়ি ছেড়ে চলে যায়। পরে মায়ের খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া এবং পিতার চরম উৎকণ্ঠার মধ্যে সংবাদপত্রে নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার আগেই সে বাড়িতে এসে হাজির হয়। কিন্তু এই গল্পের সূত্রে সোমেশ জানায় সে নিজে এমন একটি ঘটনার কথা জানে, যেখানে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর ছেলেটি ফিরে এসেছে, তা সত্ত্বেও সে একটি ট্র্যাজিক বা দুঃখজনক চরম বেদনাদায়ক চরিত্রে রূপান্তরিত হয়েছে। সেই গল্পের নায়ক শোভন, যে বাড়ি থেকে অভিমানের বশে নয়, বরঞ্চ একান্ত নির্লিপ্ত মন নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বাইরের লড়াইতে সে পেত মুক্তির স্বাদ। অজস্র বিজ্ঞাপন, ইতিহাস হয়ে যাওয়া বিজ্ঞাপনের মধ্যেও সে নিজেকে বাড়ি ফিরে আসার প্রয়োজনীয়তার মধ্যে খুঁজে পায়নি। প্রায় 2 বছর পরে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়ার পর সে হঠাৎ তার বাড়িতে এসে হাজির হয়। যে শোভন এক প্রাচীন জমিদারি পরিবারের একমাত্র উত্তরাধিকারী, অর্থাৎ প্রভূত সম্পত্তির মালিক। সোমেশের এই গল্পে বাড়ি ফিরে আসার পর কী ঘটনা ঘটল, তাই আমরা আজকের তৃতীয় তথা অন্তিম পর্বে জানব এবং আলোচনা করব। সোমেশ একটু থামতেই আমি বললাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করেনি। আশঙ্কা হচ্ছে ভয়। শোভন 2 বছর মুক্ত হয়ে থাকবার চেষ্টা করেছে। এতে তার জীবনের দুঃখ কষ্ট হয়তো ততটা আসেনি, কিন্তু তার চেহারায় একটা ছাপ রেখে গেছে। কিন্তু চেহারার এই ছাপ তাকে এমন পরিবর্তন করে দেয়নি যে তাদের বাড়ির কর্মচারীরা তাকে চিনতে পারবে না। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল। প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই। নায়েব অর্থাৎ জমিদারি যারা দেখাশোনা করেন, তার সবচেয়ে ঊর্ধ্বতন কর্মচারী হলেন নায়েব। সেই নায়েব মশাই তাকে প্রথম বাধা দিল। কাকে চান? শোভন হেসে বললে, কাউকে না, বাড়িতে যেতে চাই। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাসে বললেন, ও, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। বাড়ি অর্থাৎ বাইরের ঘর, যেখানে আগন্তুকদের জন্য খানিক জিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়, সেখানে গিয়ে তাকে বিশ্রাম করতে বলা হচ্ছে নায়েব মশাইয়ের তরফে। শোভন অবাক হয়ে বলল, সে কি হয়েছে নায়েব মশাই? না না, হয়নি কিছু। মা ভালো আছেন? শোভনের প্রশ্নে
এবার সত্যি ব্যাকুলতা ছিল। এতদিনে শোভনের মায়ের কথা মনে পড়ল, যে মায়ের এত অনুরোধ সে ফেলে এসছে, আজ সেই মাকে তার এতদিনে মনে পড়ল। নায়েব মশাই তেমনি অদ্ভুত হেসে বললেন, ভালো আছেন বই কি, আসুন আসুন আমার সঙ্গে। শোভন তবু বললে, কিন্তু ভেতরে গেলেই তো হয়। নায়েব মশাই একটু যেন কঠিন স্বরে বললেন, না হয় না, আপনি আমার সঙ্গে আসুন। অর্থাৎ কোনো মতে শোভনকে বাড়ির ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এবার নায়েব মশাই একটু কঠিন স্বর করেই বললেন। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বাড়িতে গিয়ে উঠল। অর্থাৎ কিছুই করার নেই শোভনের, এখন নায়েব মশাইয়ের কথা শুনে তাকে বিভ্রান্ত হয়ে সেই বাইরের বাড়িতে গিয়ে তাকে উঠতে হলো। 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই, নতুন 2টি লোক সেখানে বসে খাতা লিখছে। তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হলো। খাজাঞ্চি বলা হয় তাদের যারা কোষাধ্যক্ষ, অর্থাৎ টাকা পয়সার হিসেব রাখেন, তিনি হচ্ছেন কোষাধ্যক্ষ। খাজনা আদায়কারী থেকে খাজাঞ্চি কথাটি এসছে। সেই খাজাঞ্চি মশাই বৃদ্ধ হয়েছেন, তাকে দেখতে পেয়ে শোভন খানিক আশ্বস্ত হলো। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। নয় স্বাভাবিক, অস্বাভাবিক, না তৎপুরুষ সমাজ। অর্থাৎ নায়েব মশাই যে স্বরে কথাটা বললেন তাতে যেন খানিক ব্যঙ্গের সুর মেশানো ছিল। খাজাঞ্চি মশাই নাকের ওপরকার চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন, ও, ইনি আজই এসেছেন বুঝি? অর্থাৎ শোভন আজকে এসছে, এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে কিছুটা হাসি মশকরার আভাস পাওয়া গেল। হ্যাঁ, এইমাত্র। শোভন এবার অধীরভাবে বলে উঠল, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? চারিধারের সব কটা দৃষ্টি তার ওপর অদ্ভুতভাবে নিবদ্ধ, স্থির। চারপাশে যতগুলো লোক ছিল সবাই তার দিকে তাকিয়ে উঠল এই ধরনের প্রশ্নে। খানিকক্ষণ সকলেই নীরব, দন্তনাস্যই বিসর্গ যুক্ত রব করে নীরব, যেটা বিসর্গ সন্ধির মধ্যে পড়ছে। অনেকক্ষণ সকলেই চুপচাপ। তারপর নায়েব মশাই বললেন, তাঁরা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল, রেগে উঠল। কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। সে বিস্মৃত ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? এই ঘটনায় শোভন বিস্মৃত এবং ভীত, অর্থাৎ ভয় পেয়েছে। সে বুঝতে পারল 2 বছর পরে আসার জন্য তাকে হয়তো এরা চিনতে পারছে না। সকলে নীরব, অর্থাৎ মৌনতা সম্মতিশ্চ লক্ষণা, সেই অর্থে এরা সকলেই চুপচাপ। আমি শোভন, বুঝতে পারছেন না? আমি শোভন। নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট এসেছে একটু। নায়েব মশাই বললেন, চেনেন একে? শোভন বিস্মৃত কণ্ঠে বললেন, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য। চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়ল, অর্থাৎ 2 হাত দিয়ে মাথার চুলগুলো মুঠো করে ধরে সে বসে পড়ল। বিষয়টা তার আর সহ্য হচ্ছে না। নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না,
আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরও দুজনের সঙ্গে ছিল, মায় জরুল পর্যন্ত। মায় বলতে নিতান্ত, নিতান্ত জরুল, যেটা জন্মদাগ, শোভনের জন্মের পরিচয়। তো সেই পর্যন্ত মিল ছিল। এর আগে দুজন শোভন সেজে এসেছিল। আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে, আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন। বোঝা গেল বিষয়টা কি। অর্থাৎ কোনো রকম গণ্ডগোল তারা করতে চান না। এ নিয়ে জমিদার বাড়ি থেকে আপত্তি রয়েছে, অর্থাৎ শোভনকে চলে যেতে বলা হলো। শোভনকে কেউই চিনতে পারছে না। শোভন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখল, সকলের দৃষ্টিতে অবিশ্বাস। উদ্ভ্রান্ত, হতবুদ্ধি, হতবুদ্ধি হয়ে সব মানুষগুলোর চোখের দিকে তাকালো। কেউই তাকে বিশ্বাস করতে পারছে না। নয় বিশ্বাস, অবিশ্বাস, না তৎপুরুষ সমাজ। কাতরভাবে বলল, একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। নায়েব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। শোভন এই অবস্থাতে না হেসে পারলে না, বললে, কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরের বিদ্রুপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, বিদ্রুপ অর্থাৎ পরিহাস, গলার পরিহাসকে উপেক্ষা করে নায়েব মশাই বলতে শুরু করলেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে, অপঘাতে। অপঘাত হচ্ছে আকস্মিক কারণে মৃত্যু। নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে। অর্থাৎ গল্পকথক প্রথমে নিরুদ্দেশ সম্পর্কে যে দুঃখজনক কাহিনী অনুমান করছিলেন, এখানে যেন ঘটনাটা সেই অবস্থায় সমাপ্তি হতে যাচ্ছে। অর্থাৎ যে নিরুদ্দেশ হয়েছে সে আর কখনো ফিরবে না। কিন্তু শোভন ফিরে এসছে, ফিরে এসে শুনছে তার নিজের মৃত্যুর খবর। অদ্ভুত না ব্যাপারটা? শোভনের পর কী করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এত দূর সাদৃশ্য হতে পারে, সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি। তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। যে মানুষটা এতদিন পুত্র হারানোর যন্ত্রণা ভোগ করেছেন, তার সঙ্গে তুলনা করা হচ্ছে ঝড়ে ভাঙা গাছের। যে গাছ থেকে আর কুঁড়ি বেরোবে কিনা সন্দেহ। সাহিত্যের সেই উপমা তার বাবাকে দেখে এখন শোভনের মনে জাগলো। চলার গতিতেও পর্যন্ত ভয়ঙ্কর দুর্ঘটনার ছাপের পরিচয় পাচ্ছে। সকলে কিছু বুঝে ওঠার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিলে, তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বাবা! বৃদ্ধ থমকে দাঁড়ালেন। সে মুখের বেদনাময় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। অর্থাৎ শোভনের পিতার যে কষ্ট, শোভনের পিতার যে বিষণ্ণতা, যে বিমূঢ়তা, সেটা শোভনকে যথেষ্ট রকম আঘাত করল, যেটা ছুরির মতো বেঁধার কথা বলা হয়েছে। বাবা, আমায় চিনতে পারছো? বৃদ্ধ স্খলিত পদে, স্খলিত বিচ্যুত বিচ্যুত পায়ে এক পা এগিয়ে আবার থমকে গেলেন। অর্থাৎ সন্তানের গলা শুনে তিনি কিছুটা আনমনা হলেন। প্রবল ভাবাবেগ তাঁর বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিচ্ছে। অর্থাৎ প্রচণ্ড আবেগ বার্ধক্যজনিত সমস্যার মধ্যে থাকলেও তার মুখের মধ্যে কিছু রেখাপাত করে
বিকৃত করে দিচ্ছে। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? কম্পিত হচ্ছে কাঁপা, কাঁপা হাতে কাঁপা স্বরে উচ্চারণ করলেন, কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না, কেউ না, সেই সেবারের মতো। এই নিয়ে 3 বার হলো। অর্থাৎ শোভনকে কাঁধে জোর করে আঁকড়ে ধরে তিনি শোভনের হয়ে উত্তর দিলেন যে কেউ না, সেইবারের মতো। এটা 3 বার, অর্থাৎ আগে 2 জন এসেছিল, এবার 3 নম্বর বারে একজন হাজির হয়েছে। একজন কর্মচারী বললে, আমরা আসতে দেইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে, অর্থাৎ হাত সরিয়ে দিয়ে চলে এসছে। বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নায়েব মশাই তাকে কি বলেছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি। কখন সে আবার বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই। আচ্ছন্নতা তার কাটল খানিক বাদে। আচ্ছন্নতা এখানে অবসন্ন ভাব, যেটা একেবারে অভিভূত অবস্থায় তাকে রেখেছিল, সেটা খানিক বাদে কেটে গেল। ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে, নায়েব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না। না, এইবার বোঝা যাচ্ছে। নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট, কণ্ঠস্বরে তার মিনতি, মিনতি অর্থাৎ অনুরোধ। শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রী মুমূর্ষু, মুমূর্ষু মৃতপ্রায়, মরণাপন্ন। বাড়ির কর্ত্রী মানেই বুঝতে পারছো, শোভনের মা। ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানো হয়নি। এখনও তিনি তাকে দেখবার আশা করে আছেন। সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পাচ্ছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। মুমূর্ষুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্যে জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন। তার এতে কোনো ক্ষতি নেই। ঘটনাটা এমন পর্যায়ে এসে দাঁড়ালো, শোভন বাবা মার সঙ্গে দেখা করে চলে যেতেই চেয়েছিল, কিন্তু বৃদ্ধ পিতা খলিত পদে এগিয়ে এসে যেভাবে শোভনকে দেখেছিলেন, সেই শোভনকে দিয়ে তিনি একটি কাজ করিয়ে নিতে চান। মৃতপ্রায় বাড়ির কর্ত্রীকে একবার তার হারানো ছেলে হয়ে দেখা দিতে হবে। যেহেতু তিনি মুমূর্ষু, মৃতপ্রায়, তার নিষ্প্রভ দৃষ্টিতে, অর্থাৎ নিস্তেজ চোখের দৃষ্টিতে সত্যি মিথ্যা কিছুই ধরা পড়বে না, কারণ হারানো ছেলের সঙ্গে শোভনের সাদৃশ্য আছে। মৃত্যু পথযাত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য জমিদার অর্থাৎ শোভনের বাবা নিজেই এই অনুরোধ জানিয়েছেন এবং এই টাকা সেই জন্য তিনি তুলে দিতে চান। নায়েব মশাই নোটের তাড়াটা শোভনের হাতে গুঁজে দিলেন। সোমেশ চুপ করিল। খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। আমি অবশেষে বলিলাম, সোমেশ, তোমার কানের কাছে একটা ঝুড়ুল আছে। সোমেশ হাসিয়া বলিল, সেই জন্যই গল্প বানানো সহজ হলো। কিন্তু কেন বলা যায় না শীতের বাদলার এই শীতল প্রায় অন্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না। অর্থাৎ গল্প শেষে একটা রহস্য রেখে লেখক এখানে গল্পের পরিসমাপ্তি টানছেন। এই গল্প শোভন, শুধু কি শোভনের গল্প, সোমেশের গল্প নয়। কারণ কানের কাছে জুড়ুল চিহ্ন আর এত তথ্যাদির পুঙ্খানুপুঙ্খ বিবরণ, যেটা আমাদের পাঠক মনে আলোড়ন তুলে আসলে এই গল্প ও সোমেশেরই শোভনের নাম করে চালানো হচ্ছে। যাই হোক, এইভাবে পরিসমাপ্তিতে
গল্পের সমাপ্তি। এখানে নিরুদ্দেশ গল্প থেকে যে প্রশ্নগুলি তোমাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট, নিরুদ্দেশ গল্পের নামকরণটা একটু পড়তে হবে। এখানে নামকরণ তোমরা বুঝতেই পারছো, এটি অনেকটা বিষয়কেন্দ্রিক নামকরণ। এর মধ্যে ব্যঞ্জনাধর্মিতার অংশ প্রায় নেই। সেটা গল্পের কাহিনী তুলে ধরে দুখানা নিরুদ্দেশ গল্পের কাহিনী, একটি ট্র্যাজিক কাহিনী আর একটি মিলনান্তক কাহিনী, অর্থাৎ একটি মিলনান্তক একটি বিয়োগান্তক নিরুদ্দেশের কাহিনী তুলে ধরে তোমাকে বলে দিতে হবে যে এই কাহিনী মূলত বিষয়কেন্দ্রিক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস। এই বিজ্ঞাপনের ইতিহাসটা বলতে হবে, অর্থাৎ গল্প কথকের যে অনুমান যে কিভাবে নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো পত্র পত্রিকায় উঠে আসে সেইটা বলতে হবে। এছাড়া সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। এইটা বলার কারণ কি, আমি আমাদের দ্বিতীয় পর্বে এটা নিয়ে আলোচনা করেছি, এটা সুন্দর করে লিখতে পারবে। এরপরে শোভনের চরিত্র, শোভনের চরিত্র, এই চরিত্র লিখতে গিয়ে তোমাকে বিভিন্ন পয়েন্ট ব্যবহার করতে হবে। সোমেশের চরিত্র, সেই দিকটা, সোমেশের চরিত্র লেখার সময় গল্পকথক, তারপরে খানিকটা রহস্যময়, তারপরে ধূমপায়ী, তারপরে মনোযোগী শ্রোতা ইত্যাদি বিষয়গুলো এখানে একটু উপস্থাপন করলে ভালো হয়। আর অবশ্যই যেটা, সেটা এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, এটা একটু আগেই বলে এসছি যে, বা ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। মূলত গল্প প্রধান সমস্ত উত্তর হবে, এই নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তাই তোমরা সহায়িকা দেখে সমস্ত কিছু প্রস্তুত হওয়ার চেষ্টা করো। যে জায়গায় সমস্যা হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আজকের পর্ব এই পর্যন্তই।